ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। 2-1 দিনের মধ্যে দলীয় প্রধানের পদ পেতে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানালেন মির্জা ফখরুল। জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই তরুণদের দল। দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য। কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি। ইসির যাচাই বাছাইয়ে সারা দেশে বৈধ 1842 জনের প্রার্থিতা। আজ থেকে আপিল শুনানি। গণভোট নিয়ে স্বচ্ছ ধারণা নেই অধিকাংশ প্রান্তিক মানুষের। গণভোট সম্পর্কে জানি না, কিন্তু আগে যেমন ভাবে ভোট দিয়েছি এমনি দিয়েছি। আজকে আপনার কাছে শুনলাম নতুন। দিলে কি হবে না দিলে কি হবে এইটাও জানি না আমরা। শুধু চোর সন্দেহে নদ্দায় নির্যাতন চালানো হয় জ্ঞাত নারীর ওপর। গ্রেফতার 5 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্ধান মিলছে না ভুক্তভোগীর। চুরি করতে আসতে এটা কোনো স্বীকার করে না। তার আগে মাদ্রাসা থেকে অনেক ফোন চুরি হয়েছে। উঠে পকেট থেকে নাকি মোবাইল নিচ্ছে। এখন সত্য আমি তো বলতে পারি না। জিজ্ঞাসাবাদ শেষে এবং ফুটেজের সাথে ম্যাচ করার পর 5 জনকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন আছে। সঞ্চয়পত্রে মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। মেয়াদের শেষ ভাগে অপ্রিয় সিদ্ধান্ত এড়ানোর কৌশল। সুদ হার বৈষম্যমূলক, বলছেন উপদেষ্টা। আমরা চাই যে ব্যাংকে টাকা রাখুক লোকজন, কনফিডেন্স ভালো ব্যাংকে, তো ব্যাংক তো এটা রোটেট করবে। আর আমি যদি সেটা কিনি সঞ্চয়পত্রে, এই টাকাটা তো আলটিমেটলি সরকারের। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্ষমতায় গেলে কলকারখানা নিরাপত্তা, আমলাতন্ত্রের হয়রানি নিরসন, মব সন্ত্রাস বন্ধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। এ সময় বিএনপির পক্ষ থেকে দলের ব্যবসায়ী নীতি ও সমাধানের কর্মপন্থা তুলে ধরেন তারেক রহমান। তাতে সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এদিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহাদি আমিনকে দায়িত্ব দিয়েছে বিএনপি। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে রোববার গুলশান অফিসে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2.5 ঘন্টা বিভিন্ন মত পথের ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি। লিপিবদ্ধ করেন ব্যবসায়ীদের বিভিন্ন সুপারিশ। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান সভা ফলপ্রসূ হয়েছে। বলেন তারেক রহমান ব্যবসা খাতের বর্তমান সংকট ও সমাধানের সম্পর্কে জানতে চেয়েছেন। আমার জ্বালানির সমস্যা, আমার আইন শৃঙ্খলার সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না। কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে, এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। আর এই মফ কালাবাদ যেটা আছে এটা হলো আপনার দেশে বন্ধ করে আপনার 100% হলো দেশের আপনার ব্যবসায়িক বান্ধব, আপনার ব্যবসায়িক আপনার পরিবেশ আপনার উপযোগী করে তুলবে উনি। হ্যাঁ, আমরা এটা নিয়ে আশ্বস্ত হয়েছি। সভায় তারেক রহমান ব্যবসা খাত নিয়ে বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন, যা নিয়ে আশ্বস্ত ব্যবসায়ীরা। প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার। ওনারা খুবই সন্তুষ্ট, কারণ ওনারা জানে বিএনপির এই অভিজ্ঞতা আছে। বিগত দিনে বিএনপি এই কাজগুলো ভালোভাবে করেছেন। বিএনপির সময় কোনো দিন শেয়ার বাজারের পতন হয় নাই, বিএনপির সময় কোনো দিন ব্যাংক লুটপাট হয় নাই, বিএনপির সময় টাকা পাচার হয় নাই। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলো অর্থায়ন হবে সেটাও আমরা বলেছি ওখানে। চেয়ারম্যান সাহেব বলেছেন, এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এর আগে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানের নতুন কার্যালয়, যেখানে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। আমরা উন্মুক্ত থাকতে চাই। আমাদের কথায় বা কাজে
আমরা কিছু গোপন রাখতে চাই না। আইনি বিধিনিষেধ নেই এমন রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা চলছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে ডক্টর মাহাদি আমিনকে পরিচয় করিয়ে দেন নজরুল ইসলাম খান। নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে এবং নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দু একদিনের মধ্যে তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। সন্ধ্যায় সিলেটে সব তথ্য জানান তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপির আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর শেষে রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, সিলেট থেকে শিগগিরই শুরু হবে নির্বাচনী প্রচার। পূর্ণ দায়িত্ব নেবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো। কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্ব বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থার কথা জানান। জয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার, সেই দ্বার থেকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই। এর আগে সিলেটে পৌঁছেই স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির 12 দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন বেশ কয়েকজন এনসিপি নেতা। কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথা বলেছেন। তারা মনে করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই। এটা বুঝতে পেরে দল থেকে সরে আসা। এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার জানান, পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে। বিস্তারিত লামিয়া তিথির রিপোর্টে। আর কখনোই বিভাজিত করা যাবে না। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে 24 জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলের নেতৃত্বে নাহিদ ইসলাম, সঙ্গী হিসেবে সম্মুখ সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ। 10 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 125 আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। বলা হয়, নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে 300 আসনে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি। আমরা অবশ্যই 300 আসনে প্রার্থী দিব। 2 সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি। এনসিপি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। এরপরই দলের ভেতরে এ নিয়ে মতপার্থক্য দৃশ্যমান হতে থাকে। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আহ্বান জানান 30 নেতা। জামায়াত জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিড়িকও শুরু হয়। দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত 1.5 ডজন নেতা। এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন কেউ কেউ। কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে। নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থার লড়াইয়ে এনসিপি আর নেই। সেই মুহূর্তে আমরা আমাদের লড়াইকে ত্যাগ না করে এনসিপিকে ত্যাগ করেছি, পার্টিকে ত্যাগ করেছি। আমরা আমাদের লড়াইটা কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। যে কারণে আমরা মনে করেছি যে এনসিপি আসলে এই লড়াইয়ে এখন আর নেই। পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে একটি আপোষ রফায় গিয়েছে, যেখানে আপোষ রফার শর্তগুলো যথেষ্ট আত্মমর্যাদা হানিকর বলে আমাদের কাছে মনে হয়েছে। এনসিপি আসলে জুলাইয়ের যে শক্তি,
জুলাই কেন্দ্রিক রাজনৈতিক মেরুকরণে আসলে তারা ব্যর্থ হয়েছে, যে এই ব্যর্থতা হওয়ার কারণে তারা দুর্বল হয়েছে এবং সেই পুরনো রাজনৈতিক যে এস্টাবলিশমেন্ট এখানে তাদেরকে নানান পর্যায়ে নানানভাবে আসলে আপোষের আশ্রয় নিতে হচ্ছে, যা নাকি আসলে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমি এনসিপির সাথে আর বর্তমানে কাজ করা সম্ভব নয়। ভোটের আগে দলের এই হোঁচটকে চ্যালেঞ্জ মনে করছে না এনসিপি। কেন্দ্রীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেয় বিশ্বাসী তারা। হঠাৎ করে এই কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না, কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি। যেহেতু তারা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন, এটা তো একটা ক্ষতি। এই জায়গাগুলো কখনোই শূন্যস্থান থাকে না এবং আমরা এটাকে আবার দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করার চেষ্টা করছি। দলের অধিকাংশরা 12 দলীয় জোটের পক্ষে রয়েছে বলেও জানান এনসিপির এই নেতা। দলের অধিকাংশ সদস্যরাই কিন্তু এই জোটের পক্ষে আছে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। গতকাল যাচাই বাছাইয়ের শেষ দিন পর্যন্ত সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। রোববার বিকেল 5টায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের ফলাফলে মোট 1842টি মনোনয়নপত্র বৈধ হয়েছে। আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চল ভিত্তিক 10টি বুথ স্থাপন করা হয়েছে। 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন। মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে। ভোটের আর কিছুদিন বাকি। এবার ভোটাররা নিজেদের সংসদ সদস্য বাছাইয়ের পাশাপাশি ভোট দেবেন গণভোটে। ভোটের দিন হ্যাঁ এবং না ভোটে ভাগ্য নির্ধারণ হবে জুলাই সনদে থাকা প্রস্তাবগুলোর। এই গণভোট সম্পর্কে গ্রাম থেকে শহরের খেটে খাওয়া মানুষ, প্রবাসী ও তরুণরা কতটুকু জানেন, আর ভোটের আগে গণভোটের বিষয়ে কি করছে নির্বাচন কমিশন, তাই জানবো সাগর ফরাসের প্রতিবেদনে। শহর থেকে 23 কিলোমিটার দূরে, যেখানে বিদ্যুৎ দিনে কয়েক ঘন্টা আসে আশীর্বাদ হয়ে, সড়ক পথ নাজুক হওয়ায় মৌলিক অনেক অধিকারই সরাসরি পৌঁছায় না জামালপুরের প্রান্তিক এই গ্রামগুলোতে। জাতীয় সংসদের প্রার্থী বাছাইয়ের ভোট অনেকবারই দিয়েছেন এই জনপদের মানুষ, তবে এবার গণভোটের পালা। হ্যাঁ এবং না ভোট নিয়ে কি বলছেন প্রান্তিকের এই খেটে খাওয়া মানুষগুলো, আর জানেনই বা কতটুকু? গণভোট সম্পর্কে জানি না, কিন্তু আগে যেমন ভাবে ভোট দিয়েছে এমনি দিয়েছি। আজকে আপনার কাছে শুনলাম নতুন। হানা বুঝি না তো, হানা কি না আমাদের ভোট দিলে হাই পাবো, আর না বদল নাই বুঝলাম না নাকি। এলাকার মানুষ আসলে ওইভাবে তো প্রচারণা হয় নাই, সেটা প্রচারণা করা উচিত, করা হয় নাই। এবার আসি শহরের দিন এনে দিন খাওয়া মানুষগুলোর কাছে। গণভোট নিয়ে তাদের মনেও তৈরি হয়েছে বিভ্রান্তি। তারা কি বলছেন এই ভোট নিয়ে? জীবন বলাই একটা করে ভোট দিছি, এখন 2টা করে ভোট দিতে হবে। 2টা করে ভোট দিতে 2 নম্বরটা জানি না, দিলে কি হবে না দিলে কি হবে এইটাও জানি না। আমরা তো আসলে দেই নাই, তো জানলাম আমরা ভালো হইতো, আমরা জানতাম বুঝতাম। এবার ভোটে বড় প্রভাব ফেলবে তরুণ ও প্রবাসী ভোটারদের মতামত। তারাই বা কতটুকু জানেন? আমরা বিদেশিরা এটা নিয়ে বিভ্রান্ত মধ্যে পড়েছি। গণভোটটা কি, আমরা কি দেব কি দেব না, যে এই বিষয়ে যদি সরকার যদি বেশি প্রচারণা চালায় তাহলে ভোটাররা হয়তো বেশি কিছু জানতে পারবে। এদিকে গণভোট সম্পর্কে তথ্য মন্ত্রণালয় সহ নির্বাহী দপ্তরের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। ভোট যত এগিয়ে আসবে তত প্রচারণা বাড়ানোর কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমরা এটা প্রচার করছি এবং বলা হচ্ছে যে উঠান বৈঠক সহ বিভিন্ন মাধ্যমে এটি প্রচার করার জন্য। নির্বাচন যত এগিয়ে আসবে গণভোটের প্রচারণা বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি। এই নির্বাচনে জেলার 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21,12,187 জন। এর মধ্যে তরুণ ভোটার 3,68,551 জন এবং পোস্টাল ভোটের নিবন্ধন এখন পর্যন্ত 13,918টি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। চোর সন্দেহে খুঁটিতে বেঁধে এক নারীকে নির্যাতনের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে গুলশানের নর্তা এলাকায় ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে বাড়ে উদ্বেগ। পুলিশ জানিয়েছে দোষীদের বিরুদ্ধে এরই মধ্যে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।
আনুমানিক 25 থেকে 30 বছর বয়সী একজন নারীকে দুহাত বেঁধে মাথায় পানি ঢেলে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের মাঝে বাড়তে থাকে অস্বস্তি। ঘটনাটি 2রা জানুয়ারি গুলশানের নর্দা এলাকার। এই সেই পোস্ট যেখানে বাধা হয়েছিল ওই নারীকে চোর সন্দেহে। জানা যায় ওদিন খুব সকালে ওই নারী এসেছিলেন এই এলাকার মার্কাজুত তালিম আল ইসলামী ঢাকা এই মাদ্রাসাটিতে। এরপর উনি একের পর এক তলায় যেতে থাকেন, সেখানেই ছাত্র ও শিক্ষকরা চোর সন্দেহে ধরে ফেলে তাকে। ওই নারীর কাছে চুরির কোনো মালামাল পাওয়া না গেলেও কেবল আচরণে চোর সন্দেহ করে জড়ো হওয়া স্থানীয়রা। প্রচণ্ড শীতের মধ্যে ঠান্ডা পানি ঢেলে চালানো হয় নির্যাতন। বিপুল উৎসাহে সেই নির্যাতন ভিডিও ধারণ করতে দেখা যায় কয়েকজনকে। মাদ্রাসা শিক্ষার্থীদের দাবি ওই নারী এলাকার কেউ নন। কেন এখানে এসেছিলেন সে সম্পর্কে তার বক্তব্য স্পষ্ট নয়, বলেনি নিজের নাম পরিচয়। এতেই বাড়ে সন্দেহ। মহিলাকে যত বলছে কি জন্য আসতে, মহিলায় চুরি করতে আসতে এটা কোনো স্বীকার করে না। তার আগে মাদ্রাসা থেকে অনেক ফোন চুরি হয়েছে। উঠে সে একদম 6 তলা পর্যন্ত চলে গেছে। পরে হঠাৎ করে ছাত্ররা দৌড়ান দিছে আর সে 4র্থ তলায় এসে একটা কামরার ভিতরে ঢুকে গেছে। পরে যখন সবাই দেখেছে এটা মহিলা, এখন তাকে তো কিছু করা যেতে পারছে না, যার কারণে সবাই নিচ্ছে তাকে নামিয়ে এসে সবাই তাকে বেঁধে একটু পানি মেরে দিচ্ছে। এলাকাবাসীর কেউই শনাক্ত করতে পারেনি ভুক্তভোগী নারীকে। পুলিশে না গিয়ে ঘটনার পর তাকে ছেড়েও দেওয়া হয়। এনাকে উপরে উঠে পকেট থেকে নাকি মোবাইল নিচ্ছে। এখন 70 আমি তো বলতে পারি না। তারপরে তারা এখানে বাঁধে রাখছে, বাঁধার পরে মারিটাই নেই, এমনি পানি ঢালছে। প্রতিটা রুমে রুমে ঘুরেছে, ঘোরার পরে তখন এরা সন্দেহমূলক চোর চোর করে ধরেছে। মহিলারা তো কেউ চিনে না, না না মহিলারা তো কেউ চিনে না, এটা তো চোর। ভিডিও করে ছাড়িয়ে দিছে কে বা কারা, এটা আবার ভাইরাল হয়ে গেছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে নির্যাতনে জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। এর মধ্যে ওই নারীকে খুঁটিতে বাঁধেন নাইম ও শরীফ, মাথায় পানি ঢেলে বাঁধন খুলে দেন আতিক। সহযোগী ছিলেন লোকমান ও ইকরাম। আটক সবাই মাদ্রাসার সাথে সম্পৃক্ত। 3 জন অপ্রাপ্তবয়স্ক ছাত্র, শিক্ষক 2 জন। পুলিশ বলছে নির্যাতনের সময় তাদের কার্যক্রম আইনের স্পষ্ট লঙ্ঘন। তারা যে কাজটা করেছেন, আইন হাতে তুলে নিয়েছেন, এটা পুরোপুরিভাবে অন্যায়। তারা অবশ্যই আমাদেরকে জানাতে পারতেন, 999-এ কল দিতে পারতেন। কোনো অবস্থায় কোনো একটা অপরাধ যদি প্রমাণিত না হয়, নিজের হাতে আইন তুলে নেওয়ার কোনো সুযোগই নাই। এবং ঘটনার সাথে যারা জড়িত ছিল এই মর্মে কয়েকজনকে আমরা নিয়ে আসি। বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে এবং ফুটেজের সাথে ম্যাচ করার পর 5 জনকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা, এটা প্রক্রিয়াধীন আছে। এই ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন হবে ম্যাজিস্ট্রেট আদালতে। ঘটনার পর থেকে নিরুদ্দেশ ভুক্তভোগী নারীকে খুঁজছে পুলিশ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। আগের জায়গায় ফিরে আসছে সঞ্চয়পত্রের সুদ হার। সাধারণ মানুষের কথা চিন্তা করে মুনাফায় লাগাম টানেননি অর্থ মন্ত্রণালয়। মেয়াদের শেষ সময়ে এসে অজনপ্রিয় এমন সিদ্ধান্ত নেবার ঝুঁকি নেয়নি সরকার। যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা জানান, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির অংশ হিসেবেই সুদ হার কর্তন থেকে এই পিছুটান। গেল মঙ্গলবার সঞ্চয়পত্রের সুদ হার 1% বেশি কমিয়ে প্রজ্ঞাপন দেয় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মুনাফার হার অন্য সব মাধ্যম থেকে বেশি, তাই সঞ্চয়পত্রে এই দেশের বড় সংখ্যক মানুষের তৈরি হয়েছে নির্ভরতা। ব্যাংক, পুঁজিবাজার, বন্ড, এনজিও সহ নানা উৎসের চেয়ে বিনিয়োগের নিরাপদ মাধ্যম সঞ্চয়পত্র। এ কারণে নানা শ্রেণী পেশার মানুষের সঞ্চয়পত্রেই আগ্রহ। তবে 2 দফায় সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। সবশেষ 30 ডিসেম্বর সুদ হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয় অসন্তোষ। শেষ পর্যন্ত মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আমি কমিয়েছিলাম যে আর্থিক বিবেচনা করে, যে ট্রেজারি বিল মানে আর্থিক শৃঙ্খলাটাকে আমি বলছি যে এটা কমানো ভালো, কারণ একটাতে কেন বেশি দিতে যাব। কারণ আবার যখন ওই দিকটা চিন্তা করলাম যে এটা সোশ্যাল সিকিউরিটি, সোশ্যাল প্রোটেকশন, তখন বাংলাদেশ একটা আলাদা পিকুলিয়ারিটি, যেটা অন্যখানে কিন্তু ডিপেন্ড করে। অতএব সেটা করে আমি আজকেই ডিসিশন দিয়েছি যে ওটাকে আমি অ্যাজ ইট ইজ রাখবো। প্রজ্ঞাপন অনুযায়ী সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার করা হয় 10.59 ভাগ, আর সর্বনিম্ন মুনাফার হার হতো 8.74 ভাগ। অর্থাৎ এই সিদ্ধান্ত কার্যকর থাকলে 1 লাখ টাকা বিনিয়োগে মুনাফা কমতো 110 টাকা। অর্থ উপদেষ্টা জানান, সঞ্চয়পত্রের তুলনায় সব মাধ্যমেই সুদ হার কম, এটি বৈষম্য তৈরি করে। আমাদের বন্ড রেট, ট্রেজারি বন্ড রেট কমে গেছে, সুদের হার, এবং
অন্য অন্য ব্যাংকের সুদের হার কমে গেছে। কারণ হঠাৎ করে আমরা যদি 11-12 করি, যেটা সঞ্চয়পত্র কেনে লোকজন, অতএব এটা একটা ডিস্টর্টেড ইস্যু হয়ে যায়, তখন সব টাকা ব্যাংকে না গিয়ে ওদিকে চলে যাবে। আমরা চাই যে ব্যাংকে টাকা রাখুক লোকজন, কনফিডেন্স ভালো ব্যাংকে, তো ব্যাংক তো এটা রোটেট করবে। আর আমি যদি সেটা কিনি সঞ্চয়পত্র, এই টাকাটা তো আলটিমেটলি সরকারের জন্য। অতএব এখন অনেক রকম চিন্তা ভাবনা করে আমি আবার রিসেন্টলি রিভিউ করে দেখছি। 2025 সালের জুলাই মাসে সঞ্চয়পত্রের সুদ হার এক দফা কমিয়ে নির্ধারণ করে সরকার। সার্কুলার যাবে, আজকেই চলে যাবে সঞ্চয়পত্র। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। টানা আন্দোলনেও বিএনপির প্রার্থী বদল হয়নি সাতক্ষীরা 3 আসনে। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর শহীদুল আলম। তবে 1% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে আপিলের ঘোষণা দেন এই প্রার্থী। অন্যদিকে কোণঠাসা হয়ে আছেন বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। সাতক্ষীরা 3 আসনে দলীয় মনোনয়ন ঘোষণার পর আন্দোলনে নামেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে টানা 17 দিন চলে বিক্ষোভ, কিন্তু তাতে সাড়া দেয়নি দল। অবশেষে স্বতন্ত্র প্রার্থী হন ডাক্তার শহীদুল আলম। তবে 1% ভোটার স্বাক্ষরিত পত্রে ত্রুটি থাকায় যাচাই কার্যক্রমে মনোনয়ন বাতিল হয় তার। মনোনয়নপত্রে আমার মোহাম্মদ শহীদুল আলম একটি ভুল আছে, তার প্রেক্ষিতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আমি এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করব। আসনটিতে বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন দলীয় টিকিট পেলেও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে আনন্দ মিছিল সফল হয়নি তার। তবে এসব নিয়ে ক্যামেরায় কথা বলতে চান না তিনি। উত্তেজনা থামছেই না সাতক্ষীরা 3 আসনে। ডাক্তার শহীদুল আলম বিএনপির স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দাখিল, যাচাই বাছাইতে অবৈধ ঘোষণা। শুরু হলো নতুন করে নির্বাচনী মাঠে তার টিকে থাকার লড়াই। এখন শেষ পর্যন্ত তিনি কি টিকতে পারবেন নির্বাচনী মাঠে, নাকি ছিটকে যাবেন? এখন সেটি দেখার অপেক্ষা। তার আগে আমরা জানতে চাই আসনটির বিএনপি নেতাকর্মীরা কি ভাবছেন। বিএনপি নেতাকর্মীদের একাংশের আশা আপিলে মনোনয়ন ফিরে পাবেন ডাক্তার শহীদুল আলম। জানান তার সমর্থনে ঐক্যবদ্ধ আছে নেতাকর্মীরা। কিছু পেপার জটিলতার কারণে সেটা বাতিল করছে, তবে আমরা আশাবাদী তিনি তার মনোনয়ন ফিরে পাবেন। ডাক্তার শহীদুল আলম মাঠে নামলে ওনার জনপ্রিয়তা একটা অন্যরকম ব্যাপার। ওখানে যে বিএনপির যে প্রার্থী কাজী আলাউদ্দিন, তার সাথে কোনো সাধারণ জনগণ নেই, কোনো নেতাকর্মী নেই। শহীদুল আলম ভাই তিনি আমাদের বিগত দিনে সুখে দুঃখে, হামলা মামলা দমন নিপীড়নে আমাদের সবসময় খোঁজ নিতেন। নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ভেদাভেদ হবার সুযোগ নেই। প্রতীক যেখানে, নেতাকর্মীরা সেখানেই থাকবে বলছেন জেলা বিএনপির নেতারা। এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল, তারা হয়তো হিংসাত্মক মনোভাব নিয়ে দুই একজন মানুষ তারা এদিক ওদিক করতে পারে, কিন্তু যখন আমাদের চূড়ান্ত পর্যায়ে আমাদের ফলাফল দেওয়ার সিদ্ধান্ত আমাদের আসবে, তখন ধানের শীষ বাইরে একটি নেতাকর্মী তারা যায় বলে মনে করি না। মনোনয়ন যাচাই কার্যক্রমে জেলার 4টি আসনে 10 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। নির্বাচনী মাঠ প্রস্তুত বলছেন রিটার্নিং কর্মকর্তা। 4টি আসনে মোট 19 জনের বৈধ ঘোষণা করা হয়েছে এবং 10 জন বাতিল হয়েছে। ধন্যবাদ। এবং এই রায়ের বিরুদ্ধে, রিটার্নিং অফিসারের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল দায়ের করা যাবে। আইন শৃঙ্খলা সমন্বিত রাখার জন্য জয়েন্ট ভিজিলেন্স যেটা বলছে, যৌথ টহল যেটি, সেটি অব্যাহত আছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর 4:47 এই কম্পন অনুভূত হয় ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার EMSC ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য মতে উৎপত্তিস্থল ভারতের আসামে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.4। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল। এর কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে 4 কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে 76 কিলোমিটার উত্তর পূর্বে। তবে এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।
পৌষের শেষ ভাগে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত, কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। রাজধানীর বাইরে শীতের খবর জানবো, কুড়িগ্রামে আছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, আজ এলাকায় শীত কেমন অনুভূত হচ্ছে? ভোরের আলো, সূর্যের আলোকে দেখা গেছে কিনা? জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন? খেটে খাওয়া মানুষের উপর প্রভাব কেমন দেখছেন? সবকিছু জানাবেন ছোট্ট করে। স্যার, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে কিছুটা তাপমাত্রায় বেড়েছে। আজকে আবহাওয়া অধিদপ্তরের সূত্রে আমরা জানতে পেরেছি কুড়িগ্রামে 13.4 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় রেকর্ড করা হয়েছে। তবে গেল কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা কুয়াশা বা কনকনে ঠান্ডার যে প্রভাবটা সেটা নেই বললেই চলে। তারপরও যে ঠান্ডাটা অনুভূত হচ্ছে তাতে মানুষজন কিন্তু চরম ভোগান্তিতেই আছে বলা চলে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত ছিন্নমূল মানুষ, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে। আমরা সরকারি বেসরকারিভাবে যেমনটি শুনতে পেরেছি, প্রায় 10 থেকে 15 দিন আগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সরকারিভাবে প্রায় 22,000 কম্বল বিতরণ করা হয়েছে। আর বেসরকারিভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন সংস্থা এনজিও তারা 10 থেকে 15 দিন আগে শীতবস্ত্র বিতরণ করলো। এখন কিন্তু সেই কার্যক্রমটা নেই। আর এই অঞ্চলে আমরা জানি যে খেটে খাওয়া মানুষের সংখ্যাটাই বেশি, শ্রমিক দিনমজুরের সংখ্যাটা বেশি, যার কারণে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে তাদের যে আয়ের সাথে যে জিনিসপত্রের দাম, সেই সামঞ্জস্যটা না থাকার কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু শীতের তীব্র প্রভাবের কারণে ভোগান্তিতে পড়ে বেশি। যার কারণে আমরা এই অঞ্চলের বিশেষ করে নদী এবং চরাঞ্চলের যেসব বাসিন্দা রয়েছে তারা কিন্তু হিম বাতাস এবং তীব্র ঠান্ডার কারণে ভোগান্তিতে সবচেয়ে বেশি। জেনারেল হাসপাতাল এবং জেলা সিভিল সার্জন সূত্রে আমরা জানতে পেরেছি যে এই শীতজনিত রোগে শিশু এবং বৃদ্ধদের সংখ্যাটা অনেক বেড়েছে। আর কিছুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি গেল 2 সপ্তাহের মধ্যে 3 দিন এই অঞ্চলে বিশেষ করে কুড়িগ্রামে সূর্যের দেখা পাওয়া গেলেও গেল 2 দিন থেকে সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। ফলে শীতের যে প্রকোপটা সেটা পর্যায়ক্রমে বেড়েই চলছে। আর কৃষিতেও কিছুটা প্রভাব পড়েছে। সোহার। নাজমুল, আপনাকে ধন্যবাদ। তীব্র ঠান্ডায় ক্ষতির মুখে পড়েছে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোরো ধানের বীজতলা। টানা কয়েকদিন ধরে সূর্যের আলো না থাকায় বিবর্ণ হয়ে পচন ধরতে শুরু করেছে সদ্য রোপণ করা চারাগুলোতে। নানা ওষুধ প্রয়োগ করেও কোনো লাভ হয়নি, এতে আসন্ন মৌসুমে বোরো উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। বেশ কিছুদিন ধরে তীব্র শীতের কবলে দেশ, এর বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় দিনাজপুরের হিলিতে নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। কিছুদিন পরেই শুরু হবে বোরো রোপণ। সে লক্ষ্যে বীজতলা তৈরি করেছিলেন কৃষক, কিন্তু বেশিরভাগ চারা হয়ে পড়েছে বিবর্ণ। বালাইনাশক প্রয়োগ করেও মিলছে না সুফল। এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে? আমরা কোকড়া লাগে আছে। হ্যাঁ, এই বীজ যদি না হয় শেষ কৃষকের। উপায়ন্তর না পেয়ে অনেকেই আবার নতুন করে বীজতলা তৈরি করছেন। তাতে বাড়ছে খরচ, অন্যদিকে পিছিয়ে যাচ্ছে আবাদের সময়। এতে উৎপাদন ও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষি। কিভাবে আবাদ হবে সেটা বলা যাচ্ছে না। হতে পারে এখন বীজ আবার আলাদা করে আবার নিয়ে আসতে হবে। কিভাবে কি হবে না হবে সেই উপর মালিক জানে। আমরা কিভাবে জমি গাড়বো সেই চিন্তা তো করতেছি। কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা ও ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের যেটা নির্দেশনা থাকবে যে আপনাদের আদর্শ বীজতলা করার, তাহলে সেখানে প্রতিনিয়ত আসলে ড্রেনে পানি থাকবে, যে যখন আসলে টানা 3 থেকে 4 দিন সূর্যের আলো দেখা যায় না, ওই সময়টাতে দেখা গেলো যদি একটু রশি টানা দিয়ে দেওয়া হয় এবং আমাদের রাতের বেলায় আসলে বীজতলাটাকে কিছুক্ষণের জন্য শিশিরটাকে মানে যদি ছোঁয়ানো যায় তাহলে সেটা আসলে বীজতলার জন্য খুবই উপকারী। চলতি মৌসুমে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় 396 হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। বিচারিক দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুততম সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে গঠন করা হচ্ছে বাণিজ্যিক আদালত। বিশেষায়িত আদালতে মাত্র 90 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া।
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বড় বাধা ছিল বাণিজ্যিক মামলার দীর্ঘসূত্রতা। এতদিন দেশে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না। ফলে ছোট ব্যবসায়িক বিরোধ মেটাতেও বছরের পর বছর আদালত পাড়ায় ঘুরতে হতো ব্যবসায়ীদের। এতে একদিকে যেমন সময় নষ্ট হতো, অন্যদিকে ব্যবসার মূলধন আটকে যেত। এবার সেই জট খুলতে এবং ইজ অফ ডুইং বিজনেস সূচকে আমূল পরিবর্তন আনতে জারি হলো বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2026। এই আদালতে মামলার নিষ্পত্তি হবে দ্রুত, নির্দিষ্ট সময়সীমার মধ্যে শুনানি শেষ করার বাধ্যবাধকতা থাকায় বিনিয়োগকারীদের সময় বাঁচবে। উদ্যোক্তাদের মাঝেও তৈরি হবে বিনিয়োগের আস্থা। জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালতের সংখ্যা আরও বাড়ানো গেলে তৃণমূলের উদ্যোক্তারাও সুফল পাবেন, এমনটাই ভাবছেন সংশ্লিষ্টরা। প্রবলেমগুলি হইতো, এগুলি রিজলভের কোনো জায়গা ছিল না। দে ডোন্ট নো ওয়্যার টু গো, কোথায় যাব, কার কাছে যাব, কোনো প্লেস ছিল না। এখন ধরেন কোর্টটা হতে এখন ওখানে যেতে পারতেছে এবং আমরা আশা করি ওইটা কোর্টের মাধ্যমে সমাধান হলে ব্যবসায়ীরা সেটা সুফল পাবে। সহযোগীকরণ করে দেন ব্যবসায়ীরা, কিন্তু যারা এখানে কয়জন আছে, গুটি কয়েক নাইলে অসাধু ব্যবসায়ী আছে, শতকরা আমি বলবো 95% মানুষ চায় তার ব্যবসাকে পরিধিকে বেড়ে গভর্নমেন্টের সাথে সহ অবস্থানে যেমনকি ব্যবসাটাকে পরিধিকে বাড়াইতে পারে। সংক্ষুব্ধ পক্ষের জন্য হাইকোর্টে থাকছে বিশেষ বাণিজ্যিক আপিল বেঞ্চ। পুরো প্রক্রিয়াকে আধুনিক করতে যুক্ত হয়েছে ই ফাইলিং ও ভার্চুয়াল শুনানি। এমনকি মামলা দায়েরের আগেই বিরোধ মেটানোর জন্য রাখা হয়েছে বাধ্যতামূলক প্রি সুইট মেডিটেশন। বাণিজ্যিক আদালত যেটা সৃষ্টি হবে সেটা একটা উপায় বের করে দিতে পারে যে আমাদের দেশের বাণিজ্যিক বিরোধগুলো তাড়াতাড়ি শেষ হওয়ার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে বিদেশি যে ইনভেস্টর আছে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখবে বলে আমি আশা করি। কিভাবে বিচার কার্য হবে এবং শুনানির দিনের পরে 90 দিনের ভিতরেই মীমাংসা করতে হবে। আর প্রত্যেকটা ইন্টেরিয়াম অর্ডারের এগেনস্টে আপনার উচ্চ আদালতে যাওয়া যাবে না, এই একটা ক্লজ দিয়েছে, ভালো করেছে। কারণ আমাদের দেশে মামলার দীর্ঘসূত্রিতা আসলে এটি একটা হতাশার জায়গা। প্রতি মাসে বাণিজ্যিক মোকদ্দমা, আপিল ও রিভিশন মামলার সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। কুড়িগ্রামে বাড়ছে জলাতঙ্ক। ওষুধ সরবরাহে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সরবরাহ না থাকায় বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে RIG ভ্যাকসিন। কুকুর বিড়ালকে নিয়মিত ভ্যাকসিনেশনের আওতায় আনার কথা থাকলেও গরজ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, ফলে বাড়ছে রোগ বহনকারী প্রাণীর সংখ্যা। কুড়িগ্রামে বেড়ে চলছে জলাতঙ্কের রোগী। পথে বের হলেই কুকুর বিড়ালের আক্রমণের শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা, অথচ নেই পর্যাপ্ত ভ্যাকসিন, ফলে সংকটে স্থানীয়রা। কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও নেই পর্যাপ্ত তদারকি। স্কুলে আসা যাওয়ার পথে কিংবা ঘর থেকে বের হলেই আক্রমণের শিকার হচ্ছেন শিক্ষার্থী এবং স্থানীয়রা। কুকুরটা কখন থাকে কোন দিক থেকে দৌড়িয়ে আসিয়ে কামড়ে একে মেসকি ছায়া ছিঁড়ি নিছে। স্কুল থেকে আসছি, স্কুল নিয়ে পিছন থেকে কুকুরটা আসি কামড় দিছে। একটা মা বিড়াল, আমি তার বাচ্চা ছিল আর আমি দাঁড়াইছিলাম বাসার পাশে, আমাকে হাঁচড় দিছে, রক্ত বের হয়েছে। 17 তারিখে দিছি একটা, 20 তারিখে দিতে গেছি, ফির 20 তারিখে কামড় দিছে কুকুর। মানে দোকানে গেছে বিস্কিট বলে, বিস্কিট নিয়ে বাসা আসতে তাতে ফির পিছন দিয়ে কামড় দিছে। গড়ে প্রতিদিন 120 জন রোগীকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে জেনারেল হাসপাতালে। 2024 সালের শেষ দিকে ভ্যাকসিন নিয়েছেন 1140 জন। 2025 সালে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে দাঁড়িয়েছে 5072 জনে। ফলে ভ্যাকসিন সংকটে হাসপাতাল, পর্যাপ্ত RIG ভ্যাকসিন সংকটের ফলে 400 থেকে 1000 টাকায় বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে ভুক্তভোগীদের। 3 ডোজে অন্তত 1200 টাকা খরচ যায়, কিন্তু উপজেলা পর্যায়ে যদি এই ভ্যাকসিনগুলি দিত তাহলে আমাদের উপকার হতো। এখানে আসি দেই ভ্যাকসিন নাই, আমাকে টাকা পকেটের টাকা দিয়ে কেনা খায়, কিনি আবার ভ্যাকসিন নেওয়া খায়। 480 টাকা, চিনি 40 টাকা, এগুলো 520 টাকা দিয়ে ভ্যাকসিন কিনে এনে আমাদেরকে দেওয়ার লাগে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও আসেনি পর্যাপ্ত ভ্যাকসিন, ফলে তারা 3টির মধ্যে একটি ভ্যাকসিন সরবরাহ করতে পারছেন। সম্প্রতি ঢাকা বিমানবন্দরে কাঁচামাল পড়ে যাওয়ায় সংকট দেখা দিয়েছে, এমনটি দাবি তাদের। সব উপজেলার রোগীগুলো আমাদের এখানে আসে, সো আমাদের এখানে অনেক পরিমাণে চাপ বেড়ে যায়। ইনজেকশন RIG সাপ্লাই না থাকার কারণে দেয়া হচ্ছে না। ঢাকায় আমরা যোগাযোগ করেছি, আমাদের যে কাঁচামালটি ছিল সেটি কিছুদিন আগে যে অগ্নিকাণ্ড হলো সেখানে পড়ে গিয়েছে। কুকুর বিড়াল কামড় বা আঁচড় দিলে দ্রুত ক্ষতস্থান কাপড় ধোয়ার বল সাবান দিয়ে ধুয়ে ফেলার পরামর্শ চিকিৎসকদের।
ভ্যাকসিনের আগে কুকুর বা বিড়াল কামড়ালে যেটা করতে হবে যে বল সাবান দিয়ে প্রথমেই ক্ষত স্থানটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তাহলেই বেশিরভাগ জীবাণু সেখানে ধ্বংস হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে বছরে গড়ে প্রায় 2000 মানুষ জলাতঙ্কে মারা যায়, এদের মধ্যে প্রায় 40% শিশু। শেরিফ ফারুকি, যমুনা নিউজ। সুন্দরবনে চোরা শিকারের ফাঁদে আটকে যাওয়া বাঘটি উদ্ধার করে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে বাঘটিকে 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বন বিভাগ। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটি অজ্ঞান করে খাঁচায় ভরে খুলনায় নিয়ে যাওয়া হয়। বাঘটি 2 দিন ধরে না খেতে পেয়ে পানি শূন্যতায় ভুগছে। সামনের পায়ের যে অংশে নালানের দড়ির ফাঁদে আটকে ছিল সেই অংশটির নিচের দিক থেকে অবশ হয়ে আছে। প্রাণী চিকিৎসকরা জানিয়েছেন দীর্ঘ সময় না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়ছে বাঘটি। সুন্দরবন পূর্ব বন বিভাগের সড়কটির খাল সংলগ্ন এলাকায় শিকারীদের পেতে রাখা হরিণ ধরার ফাঁদে বাঘটি আটকে যায়। রোববার দুপুর থেকে বাঘটি উদ্ধারের কার্যক্রম শুরু করে বন বিভাগ। বাঘটিকে সুস্থ করে বনে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন কর্মকর্তারা। ভেনেজুয়েলায় সামরিক হামলা চালানোর বিষয়টিকে মনরো ডক্ট্রিনের আপডেট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি 200 বছর পুরনো নীতিটিকে তার অভিযান ছাড়িয়ে গেছে বলে বেশ গর্ব করেন তিনি। নাম পাল্টে এটিকে ডনরো ডক্ট্রিন আখ্যাও দেন। কি এই মনরো নীতি, আর এর সাথে লাতিন আমেরিকার দেশে হামলার কি সম্পর্ক, এ নিয়ে চলছে জোর আলোচনা। Past administrations perpetuated the belief that the Monroe Doctrine had expired. গেল মাসে মনরো নীতির ভিত্তিতে পশ্চিম গোলার্ধের দেশগুলোয় মার্কিন আধিপত্য ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কেউ হয়তো ধারণাও করেনি 1 মাস যেতে না যেতেই তা বাস্তবায়ন করবে ওয়াশিংটন। ভেনেজুয়েলায় চালানো সামরিক অভিযানকে সেই মনরো নীতিরই নতুন সংস্করণ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নামের সাথে মিল রেখে শতাব্দী প্রাচীন নীতিটির নতুন নামকরণ করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের প্রথম অক্ষর যুক্ত করে নাম দিয়েছেন ডনরো ডক্ট্রিন। মনরো ডক্ট্রিন খুবই গুরুত্বপূর্ণ, তবে আমরা এটিকে ছাড়িয়ে গেছি। এখন এটিকে ডনরো ডক্ট্রিন বলা হচ্ছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই নতুন কৌশলের ফলে পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য আর কখনোই প্রশ্নবিদ্ধ হবে না। 1823 সালের 2 ডিসেম্বর কংগ্রেসে দেওয়া ভাষণে সর্বপ্রথম এই নীতি তুলে ধরেছিলেন যুক্তরাষ্ট্রের 5ম প্রেসিডেন্ট জেমস মনরো। এ নীতিতে ইউরোপীয় শক্তিগুলোকে আমেরিকা মহাদেশের বিষয়ে হস্তক্ষেপ না করার সতর্কবার্তা দেওয়া হয়। বদলে ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার এবং ইউরোপীয় উপনিবেশগুলোকে স্বীকৃতি প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। 1904 সালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট মনরো নীতির সাথে রুজভেল্ট করোলারি যুক্ত করেন, যার ফলে লাতিন দেশগুলোই যুক্তরাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপের পথ আরও সহজ হয়ে ওঠে। এতে বলা হয় আর্থিক কিংবা রাজনৈতিক কারণে কোনো লাতিন আমেরিকার দেশে ইউরোপীয় শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হলে তা ঠেকাতে ওই দেশে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। রুজভেল্টের এই সংযোজনের পর পরবর্তী কয়েক দশক ধরে ডমিনিকান রিপাবলিক, হাইতি ও নিকারাগুয়া সহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে সামরিক আগ্রাসন চালায় ওয়াশিংটন। একই ডক্ট্রিন অনুসরণ করে মাদুরোর পূর্বসূরি হুগো শাভেজকেও উৎখাতের চক্রান্ত এঁটেছিল যুক্তরাষ্ট্র। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভেনেজুয়েলার পর কোন দেশ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টার্গেট? দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দী করার পর বেশ কয়েকটি লাতিন দেশকে সতর্কবার্তা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে কলম্বিয়া, কিউবা ও মেক্সিকোর নাম। কারাকাসের মিত্রদেশ ইরানে হামলার সংখ্যাকেও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বলছেন ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের প্রতি এমন আচরণ হতে পারে তেহরানের প্রতি পরোক্ষ সতর্কবার্তা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর থেকে 8টি যুদ্ধ থামানোর দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এগুলোর মধ্যে অনেক সংঘাতেই তার সক্রিয় অংশগ্রহণের অভিযোগ আছে। সেই বিতর্কের মধ্যেই এবার ভেনেজুয়েলায় সরাসরি সামরিক অভিযান ওয়াশিংটনের। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কোন দেশ হতে পারে ট্রাম্পের পরবর্তী টার্গেট? মনরো ডক্ট্রিনের অংশ হিসেবে গোটা পশ্চিম গোলার্ধ জুড়ে কেবল মার্কিন আধিপত্য বিস্তারের প্রচেষ্টায় অনুমান করা যায় ট্রাম্পের পরবর্তী নিশানার তালিকায় সবার উপরে নাম কলম্বিয়ার। মাদুরোকে বন্দির পর দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
কোকেন তৈরির কারখানা আছে তার, আর এসব মাদকদ্রব্য যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে, তাই তাকে সাবধান হতে হবে। আরেক সমাজতান্ত্রিক দেশ কিউবাকেও একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। বলেন দেশটির জনগণকে সহায়তায় আগ্রহী তিনি। কিউবা এখন একটা ব্যর্থ রাষ্ট্র, খুবই ব্যর্থ। আমরা কিউবার মানুষদের সাহায্য করতে চাই, আর সেখান থেকে বাধ্য হয়ে যারা যুক্তরাষ্ট্রে এসেছে তাদের পাশেও দাঁড়াতে চাই। এছাড়া মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমেরও কঠোর সমালোচক মার্কিন প্রেসিডেন্ট। দেশ চালানোর জন্য তাকে যথেষ্ট দক্ষ বলে মনে করেন না তিনি। ট্রাম্পের দাবি, নিজ দেশের মাদক চক্রগুলোকে নিয়ন্ত্রণে আনতে ভয় পাচ্ছেন এই রাষ্ট্রপ্রধান। এমন পরিস্থিতিতে মার্কিন হস্তক্ষেপের হুমকিতে মেক্সিকো। অনেক বিশ্লেষক মনে করছেন ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন পরোক্ষভাবে সতর্ক বার্তা দিচ্ছে এর মিত্রদেশ ইরানকে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ হামলা তেহরানের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপের পথ খুলে দেয়। এছাড়া কিছুদিন আগে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সহায়তা করতে ইরানের সরাসরি হস্তক্ষেপের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। মার্কিন সেনা নাটকীয় অপারেশনে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটকের পর দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক পরিচিত কিন্তু রহস্যময় একমুখ ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় শনিবার গভীর রাতে দেশের সুপ্রিম কোর্ট নির্দেশে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে এই নারী, তা নিয়ে বিশ্বমহলে চলছে আলোচনা। ভেনেজুয়েলার রাজনীতির অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত মুখ ডেলসি অ্যালাইনা রদ্রিগেজ গোমেজ নিকোলাস মাদুরোর আটকের পর বর্তমানে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই নারী রাজনীতিবিদ। কূটনৈতিক, আইনজীবী এবং রাজনৈতিক কৌশলবিদ হিসেবে দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছেন তিনি। ডেলসি রদ্রিগেজের জন্ম 1969 সালের 16 মে। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা রদ্রিগেজের বাবা জর্জিও অ্যান্তোনিও রদ্রিগেজ ছিলেন বামপন্থী গেরিলা নেতা এবং 1970-এর দশকে বিপ্লবী সংগঠন লিগা সোশ্যালিস্টার প্রতিষ্ঠাতা। ভেনেজুয়েলা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে পড়াশোনা করেছেন রদ্রিগেজ। উচ্চশিক্ষা নেন আন্তর্জাতিক আইনেও। ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সম্পৃক্ত ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের বলিভিয়ান আন্দোলনেও। 2013 থেকে 14 সাল পর্যন্ত তিনি তথ্য এবং যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। 2014 থেকে 18 সাল পর্যন্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময়েই তিনি আন্তর্জাতিক মঞ্চে পরিচিত মুখ হয়ে ওঠেন। আমেরিকার নিষেধাজ্ঞা এবং বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে তার অবস্থান ছিল যথেষ্ট কঠোর। মূলত সেই থেকেই উত্থান। 2018 সালের জুনে ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাকে নিয়োগ দেন মাদুরো। সে সময় মাদুরো তাকে বর্ণনা করেছিলেন সাহসী বিপ্লবী এবং হাজার যুদ্ধে পরীক্ষিত নেত্রী হিসাবে। ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি অর্থ এবং তেল মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। আমেরিকার নিষেধাজ্ঞার মুখে ভেনেজুয়েলার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতকে টিকে রাখার দায়িত্ব তার কাঁধেই। বিতর্ক আছে ডেলসি রদ্রিগেজের রাজনৈতিক জীবন নিয়ে। তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি দেশ। অভিযোগ, তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত। তবে তার সমর্থকদের মতে তিনি জাতীয় সার্বভৌমত্বের আপসহীন রক্ষক, আর সমালোচকদের চোখে তিনি কর্তৃত্ববাদী শাসনের প্রতীক। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস আর্নেস্তো মাদুরো গুয়েরা। মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো আটকের প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তিনি। গুয়েরা বলেন, ইতিহাস বলে দেবে কারা বিশ্বাসঘাতক ছিলেন। নিজেও রাজপথে থাকবেন বলে জানিয়েছেন। আর্নেস্তো গুয়েরার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রে। যদিও মার্কিন অভিযানে বাবা মায়ের সাথে আটক করা হয়নি তাকে, মার্কিন সরকারের অভিযোগপত্রে গুয়েরাকে আখ্যা দেওয়া হয়েছে দ্য প্রিন্স নামে। দর্শক, এখনকার মতো শেষ করছি। যমুনা নিউজের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।